যে তারা ছাত্রদের প্রতিনিধি, তাহলে সেই ছাত্ররা তাকে কেন ওই সান্ডা, আমি সান্ডা কি অর্থ সেটাই জানি না, এরকম একটা অদ্ভুত আমিও খুঁজছিলাম, নামে। আমি আসলে খুব বুঝছিলাম না, দেখলাম ষাঁড়টা হচ্ছে সরীসৃপ জাতীয় একটা প্রাণী, টিকটিকির মতো আর কি। হ্যাঁ, তো লিজার্ড ধরে নিলাম, তো কেন হ্যাঁ। তার সঙ্গে তাকে তুলনা দিয়ে এরকম একটা বিষয় হবে? আমি মনে করি না যে এটা খুব একটা শ্লীলতাপূর্ণ একটি স্লোগান। তারপরে এই যে বোতল নিয়ে যে স্লোগান দেওয়া হচ্ছে, আমি মনে করি এটাও ঠিক না। আপনি যে পদগুলিকে সম্মান করবেন বলে আপনি তৈরি করেছেন, সেই পদে যারা আছেন তাকে পদের জন্য হলেও এক ধরনের সম্মান করা উচিত। তার বিরুদ্ধে অনেক স্লোগান দেওয়ার মতো উপায় আছে, আমরা তার সিদ্ধান্ত মানি না বলতে পারি, কিন্তু আমরা তো তাকে এইভাবে অপমানজনক স্লোগান দিতে পারি না। এই যে অপমানজনক স্লোগানের যে প্রক্রিয়া, এটা কিন্তু প্রমাণ করছে যে আস্তে আস্তে এক ধরনের ধৈর্যহীনতা, এক ধরনের শত্রুতা, এক ধরনের মন কষাকষি, এক ধরনের অন্তর লড়াই বা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে এই পুরো ছাত্রদের মধ্যে। এটা খুবই অ্যালার্মিং। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এই যে দাবি দাওয়া যখনই তোলা হচ্ছে, দেখা যাচ্ছে যে দাবি দেওয়ার ক্ষেত্রে সরকার সকলের সঙ্গে একই আচরণ করছে। একদল তাদেরকে ঠান্ডা করার জন্য হালকা পানি ছেটানো হচ্ছে, আরেক দল তাদেরকে গরম পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের ঠান্ডা হওয়ার দরকার নাই, তোমরা গরমে পালিয়ে যাও। তো এটা কিন্তু আমরা দেখেছি, এই কিছুদিনের মধ্যেই দেখেছি। সিটি কর্পোরেশনের গাড়ি উপর দিয়ে ফেনা তৈরি করছে এক ধরনের মিস্ট, যেটা দিয়ে ঠান্ডা রাখছে পরিবেশ, যাতে তারা একটু হুম। শান্তিতে গরমের মধ্যে আন্দোলন করতে পারে। আবার আরেক দলকে তারা জল কামান ছিটিয়ে দিচ্ছে, তাহলে তো বৈষম্যমূলক আচরণ। ছাত্ররা আন্দোলন করতে আসলে তাদেরকে ডিল করতে হবে, যেটা ফুয়াদ বলেছেন, এটাই তো পলিটিক্যাল কাজ, বা এটাই তো সঠিক কাজ। তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, তাদের দাবি দাওয়া কি শুনতে হবে কাউকে দায়িত্বপূর্ণ ব্যক্তিকে, এবং সেটা রাস্তায় শুনতে হবে কেন, তাই না? এটা শোনার তো প্রক্রিয়া আছে, কমিটি হতে পারে, এটার জন্য উচ্চ পদস্থ প্রতিনিধি নিয়োগ করা যেতে পারে হুম। আলোচনার জন্য, নানান রকম প্রক্রিয়া আছে। তো সেগুলোতে কিছুই ফলো করা হচ্ছে না। আর দাবি দেওয়ার মধ্যে কি, এখন অবশ্য বোতল কাণ্ডের পরে মাহফুজ আলম বলেছেন যে যমুনা অভিমুখে আর চলো চলো যমুনা যায় এটা আর চলবে না, এখন শক্ত হাতে এটা দমন করা তো হবে। তার মানে কি এতদিন তারা অ্যালাউ করেছিলেন বলে সবাই চলো চলো যাচ্ছিল, সেটাকে তারা অ্যালাউ করলেন কেন? সেটাও তো অ্যালাউ করা ঠিক হয় নাই। তার মানে কি তাদের পছন্দের লোকজনকে তারা অ্যালাউ করবেন আর যারা অপছন্দের তাদেরকে অ্যালাউ করবেন না? তাহলে একটা কারা কারা অনুমতি পেয়েছেন এবং কারা কারা অনুমতি পান নাই, সেটা যমুনা অভিমুখে সব রাস্তায় ঝুলিয়ে দিলে ভালো হয়। তাহলে তারা দেখে নেবেন যে আমরা যমুনা পর্যন্ত যেতে পারবো, কারা 10 কিলোমিটার, কারো 5 কিলোমিটার, কারো 2 কিলোমিটার, কারো সেরাটন পর্যন্ত যেতে পারবেন। সেরাটন তো এখন নাই, ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত যেতে পারবেন। এটাও থাকা উচিত ছিল। ইন্টারকন্টিনেন্টাল নিয়েও তো অনেক গুজব আছে, অনেক রটনা আছে। ইন্টারকন্টিনেন্টালের বিষয়টা কি সেটা তো আমরা জানি না। কেউ কেউ তো নাকি শুনেছি যে স্থায়ীভাবে ইন্টারকন্টিনেন্টাল আশেপাশে থাকে সবসময়, যাতে দ্রুত পৌঁছে যেতে পারেন যমুনার মাঝখানে। তো এই যে অবস্থাটা, এটা আসলে সুস্থ কোনো অবস্থা না। এবং যেটা ফুয়াদ বলেছেন, আমি একমত যে এই যে নিরাপত্তার অভাব, আদালতের বারান্দায় নিরাপত্তার অভাব হচ্ছে। আদালতের বারান্দা কেন অনিরাপত্তা? এটা তো হওয়া উচিত না। আদালত তো আহ উভয় পক্ষকে প্রোটেকশন দিবে, যিনি বাদী তাকেও দিবে, যিনি বিবাদী তাকেও দিবে। এবং বিবাদীকে প্রোটেকশন দেওয়া বেশি জরুরি, কেননা বিবাদী তো বিচার হচ্ছে। সে যদি আদালতের বারান্দায় মনে করেন আহত হয়ে যায়, তাহলে তো তার বিচার পেছনে পিছিয়ে যাবে, তাই না? তাকে সে তখন সুন্দর গিয়ে বঙ্গবন্ধু এখন তো এই নামটা নাই, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উঠে যাবে, এবং উঠে গিয়ে সেখানে থাকতে শুরু করবে সম্রাটের মতো মাসের পর মাস। এবং একজন ডাক্তার বের হয়ে এসে বলেছিলেন, আমার মনে আছে, সম্রাটের বুকে অ্যাটম বোমা আছে। আমি ভাবলাম যে বাংলাদেশ পারমাণবিক শক্তি পেয়ে গেল, সম্রাটের বুকে নাকি একটা অ্যাটম বোমা, এটা গত সরকারের সময় একজন বলেছিলেন। তো সেরকম এখনো ধরেন কেউ এরকম আদালতের বারান্দা আহত হয়ে চলে গেল, তারপর আবার বলবে তার তার বুকে হাইড্রোজেন বোমা আছে। এই যে উদ্ভট কাণ্ড কারখানা, এগুলো তো বন্ধ করতে হবে। রাস্তায় কাউকে প্রহার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশে, আগে পিটিয়ে পরে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে। বাবার বয়সী লোকজনকে চড়চাপড় মারা হচ্ছে। এক ধরনের, আমার কাছে মনে হচ্ছে আরেকটি প্রবণতা তৈরি হচ্ছে বিভিন্ন আন্দোলনের মাঝখানে। পরিচিত অপরিচিত লোকজন গিয়ে ক্যামেরার অ্যাটেনশন নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। আমরা সেখানে টেলিভিশনে কাজ করেন এমন লোকদেরকে দেখতে পাচ্ছি। আহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন পরিচিত ব্যক্তি, তারা হঠাৎ করে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এইখানে যে একজন মিডিয়ার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছেন। অ্যাটেনশন সিকারদেরও অনেক আমরা লক্ষ্য করছি। এই সবকিছুই কিন্তু খারাপ প্রবণতা। এবং এই প্রবণতা যেটা করবে, ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, ছাত্ররা যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, এই পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করে দেবে। এবং আপনি যেমন একটু আগে বলছিলেন যে বিএনপির এই বক্তব্যকে কি সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় আছে? এই ধরনের ঘটনা ঘটতে থাকলে কিছুদিন পরে ছাত্রদের যেসব মতামত, সেগুলো তো কেউ আর সিরিয়াসলি নিবে না। একইভাবে চিন্তা করবে যে এরা তো কিছু হলেই যমুনার সামনে যায়, যমুনার সামনেই মনে করেন একটা স্ট্যান্ড বানিয়ে দিল,
সেখানে সবাই গিয়ে বসলো, মাইক টাইক ফিট করা থাকতো, ওই পর্যন্ত গিয়ে তারা দাবি দেওয়া জানিয়ে চলে আসলো। মানে এই পুরো বিষয়টা কিন্তু আসলে প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে। আমি ফেসবুকে দেখেছি যারা খুবই সমর্থক ছিলেন ছাত্রদের, এরাও বিরক্তি প্রকাশ করছেন যে কেন আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, কেন তোমাদের জন্য আমার হুম। জীবন এখন বিঘ্নিত হবে। কারণ এই জীবনের বিঘ্নতা দূর হবে, এই জন্যই তারা ভেবেছিলেন আন্দোলনটা হয়েছে। এই সবকিছু মিলে পরিস্থিতি আমার কাছে ঘোলাটে এত হয়ে দাবি যাচ্ছে। দেওয়া মাঝখানে মানে শুরুর 6 মাসে কত যেন 136টা বা কতটা আন্দোলন এই সরকারকে সামাল দিতে আমি হয়েছে। তো শুনছি যে কিছুটা। ডিপ্লোমা ওয়ালারা যাচ্ছে, নার্সরা যাচ্ছে, হ্যাঁ, শিক্ষকরা এখন সাত যাচ্ছে। কলেজে নাকি আবার শুরু করবে, সেটাও দেখলাম। মানে আবার শুরু হলো কেন, সেই একটা প্রশ্ন। কিন্তু আমার আসলে অনেক প্রশ্নের জবাব সময় নেই, ব্যস্ত পদ। আপনি আইনজীবী হিসাবে আপনার কাছে এই বিষয়টা আমি না জানলে হবেই না, যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আপনি একটু কথা বলছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সেই প্রক্রিয়ায় দুটি আইন, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন হয়েছে। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন